চলুন আজ আমরা ডুব দিই ডিজিটাল দুনিয়ার সবচেয়ে কুখ্যাত এবং পুরনো একটা আক্রমণের গভীরে, বাফার ওভারফ্লো। এটা কিন্তু শুধু একটা সাধারণ বাগ নয়, এটা একটা অস্ত্র যা বছরের পর বছর ধরে মোটা মোটা সিস্টেমকে ভেঙে দিয়েছে এবং সত্যি বলতে আজও সাইবার নিরাপত্তার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। এটাকে শুধু একটা সফটওয়্যার ত্রুটি ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা খোলা দরজার মতো, যা হ্যাকাররা সুযোগ পেলেই জোর করে খুলে ফেলে। আর একবার ভেতরে ঢুকলে তারা শুধু উকিঝুঁকি মারে না, পুরো সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয়, সিস্টেমটাকে তাদের হাতের পুতুল বানিয়ে ফেলে। তো এই আক্রমণটা ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের আগে এর যুদ্ধক্ষেত্রটা চিনতে হবে। আমাদের লক্ষ্য একটা প্রোগ্রামের মেমরি, এমন একটা ডিজিটাল দুনিয়া যেখানে নিয়ম ভাঙা সম্ভব। এই ব্যাপারটা সবচেয়ে বেশি দেখা যায় সি আর C++-এর মতো ল্যাঙ্গুয়েজে। কারণ কি জানেন? কারণ এই ভাষাগুলো মেমরি ম্যানেজমেন্টের জন্য প্রোগ্রামারের ওপর পুরোপুরি বিশ্বাস রাখে। এখন প্রোগ্রামার যদি সতর্ক না হন আর একটা ছোট জায়গায় প্রয়োজনের চেয়ে বেশি ডেটা রাখার চেষ্টা করেন, তখন অতিরিক্ত ডেটা উপচে পড়ে আর তার আশেপাশে যা কিছু থাকে সব নষ্ট করে দেয়। আসল খেলাটা কিন্তু এই ইনস্ট্রাকশন পয়েন্টারকে নিয়েই। এটাকে সিপিইউর ব্রেন বলা যেতে পারে, যা ঠিক করে যে এরপর কোন কাজটা করতে হবে। যদি এর নিয়ন্ত্রণ নেওয়া যায়, তার মানে পুরো প্রোগ্রামের নিয়ন্ত্রণ হাতে চলে আসে। ব্যাপারটা অনেকটা একটা চলন্ত বিমানের পাইলটকে হাইজ্যাক করার মতো। আমাদের এই অ্যাটাকের মূল টার্গেট হল মেমরির একটা বিশেষ জায়গা, যেটাকে বলে স্ট্যাক। এখানেই আসল জাদু, অথবা বলা ভাইও আসল বিশৃঙ্খলাটা ঘুরতে চলেছে। স্ট্যাক জিনিসটা অনেকটা প্রোগ্রামের ব্রাউজিং হিস্ট্রির মতো কাজ করে। এটা মনে রাখে যে প্রোগ্রামটা কোথা থেকে এসেছে আর কাজ শেষে কোথায় ফিরে যেতে হবে। প্রত্যেকটা ফাংশন কল একটা করে নতুন এন্ট্রি যোগ করে, যা অনেকটা রুটিতে দাগ কেটে পথ চিনে রাখার মতো। আর এখানেই লুকিয়ে আছে ডিজাইনের একটা মারাত্মক দুর্বলতা, যা এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে। ইউজারের ডেটা রাখার বাফারটা একদম রিটার্ন অ্যাড্রেসের গা ঘেঁষে থাকে। এটা অনেকটা জ্বলন্ত চুলার পাশে পেট্রোল রাখার মতো, একটা দুর্ঘটনা ঘটার শুধু অপেক্ষা। আচ্ছা, মার তো প্রস্তুত, এবার তাহলে আক্রমণে নামা যাক। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে কন্ট্রোলটা নিতে হয়। এই কাজটা আমরা মোট 4টা ধাপে করব। প্রথমে প্রোগ্রামটাকে ক্র্যাশ করাবো, তারপর সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করব, আর সবশেষে ওই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুরো সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেব। শুরুটা হবে অনেকটা ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে। আমরা একটা লম্বা আর ইউনিক ক্যারেক্টারের স্ট্রিং তৈরি করে প্রোগ্রামের দিকে ছুড়ে দিই। আমাদের লক্ষ্য এখানে খুব সিম্পল, প্রোগ্রামটার ডিফেন্স ভেঙে ওটাকে ক্র্যাশ করানো। এই যে ক্র্যাশটা হলো, এটা কিন্তু কোনো ব্যর্থতা নয়, এটা একটা সংকেত। ক্র্যাশের সময় ইআইপি রেজিস্টারে যে ভ্যালুটা পাওয়া যায়, সেটাই আমাদের ক্লু। এটা অনেকটা একটা গুপ্তধনের ম্যাপের মতো, যা আমাদের বলে দেয় যে ঠিক কত বাইট ডেটা পাঠালে আমরা দুর্বল জায়গাটিতে পৌঁছাতে পারব। আর এই হলো আমাদের সেই ম্যাজিক নাম্বার 485। রিটার্ন অ্যাড্রেস পর্যন্ত পৌঁছানোর জন্য ঠিক এই পরিমাণ বাইটই লাগবে, একটাও বেশি না, একটাও কম না, একদম নিখুঁত হিসাব। এখন যেহেতু আমরা অফসেটটা জানি, খেলাটা আমাদের হাতে। আমরা আসল রিটার্ন অ্যাড্রেসটাকে আমাদের ইচ্ছেমতো একটা ভ্যালু দিয়ে পাল্টে দিতে পারি। এখানে আমরা BBB ব্যবহার করেছি। এটা হেক্সাডেসিমালে 0x42424242 হয়, যা দেখে সহজেই বোঝা যায় যে আমরা কন্ট্রোল নিতে পেরেছি। প্রোগ্রামটা কোথায় যাবে সেটা কন্ট্রোল করা তো যুদ্ধের অর্ধেক জেতার মতো। এখন আমাদের প্রোগ্রামটাকে দিয়ে ক্ষতিকারক কিছু একটা করাতে হবে। সময় হয়েছে আমাদের পেইলোড, মানে আমাদের আসল অস্ত্রটা প্রবেশ করানোর। সরাসরি নিজের কোড ইনজেক্ট করা সবসময় সম্ভব হয় না, তাই আমরা একটা চালাকি করি। আমরা প্রোগ্রামের মেমোরির মধ্যেই একটা হাজির ইনস্ট্রাকশন খুঁজি, যেমন JMP-ESP। এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনকে ঘুরিয়ে আমাদের ক্ষতিকারক কোডের দিকে পাঠিয়ে দেয়, যা আমরা স্ট্যাকে রেখেছি। আর এই পেলোডটাই হলো আমাদের মাস্টার কি। এটা একটা ছোট্ট কোড, যা আমাদেরকে ভিকটিমের মেশিনে একটা শেল, মানে একটা সরাসরি কমান্ড লাইন দিয়ে দেয়। একবার শেলটা পেয়ে গেলে সম্ভাবনা অসীম। এবার আমাদের ফাইনাল পেলোডটা বানানোর পালা, একদম সার্জিক্যাল প্রিসিশন দিয়ে। প্রথমে অফসেটে পৌঁছানোর জন্য প্যাডিং, তারপর এক্সিকিউশন ঘুরিয়ে দেওয়ার জন্য সেই JMP-ESPর অ্যাড্রেস, এরপর একটা NOP স্লেড, যেটা অনেকটা প্লেনের জন্য রানওয়ে মতো কাজ করে, আর সবশেষে আমাদের আসল অস্ত্র শেল কোড। এখন মনে প্রশ্ন আসতেই পারে,
এই অ্যাট্যাকটা যদি এতই ক্লাসিক আর পুরনো হয় তাহলে আমরা এখনও এটা নিয়ে কথা বলছি কেন? উত্তরটা হলো হ্যাকার আর ডিফেন্ডারদের মধ্যে চলা একটা নিরন্তর অস্ত্র প্রতিযোগিতা। চলুন দেখি এই আক্রমণগুলো ঠেকানোর জন্য কী ধরনের আধুনিক দুর্গ তৈরি করা হয়েছে। চলুন দেখি আধুনিক অপারেটিং সিস্টেম আর কম্পাইলারগুলো নিজেদের বাঁচাতে কি ব্যবস্থা নিয়েছে। ডিফেন্ডারদের হাতেও কিন্তু অনেক অস্ত্র আছে। স্ট্যাক ক্যানারি অনেকটা একটা অদৃশ্য ট্রিপ ওয়্যারের মতো কাজ করে, কোনো পরিবর্তন দেখলেই অ্যালার্ম বাজিয়ে দেয়। NX বিট মেমোরিকে একটা নো ফ্লাই জোন বানিয়ে দেয়, যেখানে বাইরের কোনো কোড চলতে পারে না। আর ASLR মেমোরির অ্যাড্রেসগুলোকে প্রত্যেকবার এলোমেলো করে সাজায়, যা আক্রমণকারীদের জন্য তাদের লক্ষ্য খুঁজে পাওয়া প্রায় অসম্ভব করে তোলে। স্ট্যাক ক্যানারি খুবই সাধারণ কিন্তু দারুণ কার্যকর একটা প্রতিরক্ষা ব্যবস্থা। এটা আসলে রিটার্ন অ্যাড্রেসের ঠিক আগে স্ট্যাকে রাখা একটা র্যান্ডম নাম্বার। যদি বাফার ওভারফ্লো হয় তাহলে এই ক্যানারি ভ্যালুটা পাল্টে যায়, আর প্রোগ্রামটা ফাংশন থেকে বেরোনোর আগে চেক করে দেখে যে ক্যানারিটা ঠিক আছে কিনা। যদি দেখে যে ভ্যালুটা পাল্টে গেছে, ও বুঝে যায় যে অ্যাট্যাক হয়েছে, আর সাথে সাথে নিজেকে বন্ধ করে দেয়। তো আমরা আক্রমণ দেখলাম, প্রতিরক্ষাও দেখলাম। এখন একটু হ্যাকারদের মতো করে ভাবার সময়। এই চ্যালেঞ্জটার জন্য প্রস্তুত তো? অফসেট আর স্ট্যাকের গঠন সম্পর্কে এতক্ষণ যা যা আলোচনা হলো তার উপর ভিত্তি করে ভাবুন তো ঠিক কত বাইটের ইনপুট লাগবে যাতে ওই রিটার্ন অ্যাড্রেসটাকে ওভাররাইট করে কন্ট্রোল নেওয়া যায়। বাইট, রিটার্ন অ্যাড্রেস এবং চূড়ান্ত লক্ষ্য নিয়ে ভাবুন। চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে গেল।